আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। এ নিয়ে টানা ৩ দিন নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে এই সপ্তাহের লেনদেন। গত ২ কার্যদিবসে ৬০ পয়েন্টের মতো সূচক কমেছিল। আজ সূচক কমেছে প্রায় ৩৪ পয়েন্টের মতো। সব কিছু মিলে ৩ কার্যদিবসে ৯৪ পয়েন্টের মতো সূচক কমেছে। এছাড়া আজ লেনদেনের গতিও কিছুটা কমেছে। আমরা জানি ৪ কার্যদিবস টানা ৮০০ কোটি টাকার উপর লেনদেন হওয়ার পর আজ লেনদেন হয়েছে ৮০০ কোটি টাকার নিচে। ৭১৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৮২টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ২৫০টি কোম্পানি শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানি শেয়ারের দাম। এবং দিন শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৩৩ পয়েন্ট কমে ৫,২৯৮ পয়েন্টে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো প্রাইলিং সিকিউরিটিজের চেয়ারম্যান জহিরুল ইসলামের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম জহির ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি জহির ভাই, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, গত ২ মাস আপনি দেখেছেন বাজার ভালোই রিকভারি করেছে, সূচক প্রায় ৭৫০ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে কি হয়েছে পুঁজিবাজারে যে টানা ৩ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা রয়েছে, প্রায় সূচক প্রায় ১০০ পয়েন্টের মতো কমেছে? আপনি যথার্থই বলেছেন। আসলে মার্কেটে কিন্তু আমরা যেটা দেখলাম যে রিসেন্টলি প্রায় ১ মাসের মধ্যে ৬০০ পয়েন্টের উপরে কিন্তু সূচক বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের গতিটাও কিন্তু বেশ ভালো আমরা লক্ষ্য করেছি। ৮০০ কোটি টাকা বা তাকেও ছাড়িয়ে গিয়েছে, এটা আমরা লক্ষ্য করেছি শেষ দিকে এসে। এবং এটা আমি মনে করি যে এটা খুবই একটা যৌক্তিক বিষয় যে একটা ইন্ডেক্স যখন 10% উপরে যখন বাড়ে, তারপরে স্বাভাবিকভাবেই এখানে তার একটু কারেকশন হবে। এবং আপনি দেখেন যে লেনদেনের গতি যে খুব বেশি পরিবর্তিত হয়েছে বা কমে গেছে তা তো কিন্তু না। লেনদেন কাছাকাছি আছে, ৮০০ কোটি ছিল, সেটা থেকে হয়তো ৭০০ কোটি বা তার কাছাকাছি আছে বা একটু উপরে আছে, এটা আমি স্বাভাবিক মনে করি। এবং এই গতিটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি মনে করি ভবিষ্যতে মার্কেট এখান থেকে অনেক দূর যাওয়ার সুযোগ আছে। বিকজ আগে যে ঘটনাগুলো আমরা দেখেছিলাম যে একটা সিন্ডিকেটের কাছে মার্কেটটা জিম্মি হয়েছিল এবং সেই সিন্ডিকেটই মার্কেটটা পরিচালিত করত এবং তারা মার্কেটটা কি হবে, কোন কোন শেয়ার মুভ করবে, কিভাবে যাবে, তারাই সিলেক্ট করে দিত এবং সেই স্টকগুলোই কিন্তু মার্কেটে আলটিমেট বড় ভলিউমের লেনদেন হতো এবং অনেক বিনিয়োগকারী কিন্তু সেইভাবে আলটিমেট তারা কিন্তু ওখানে কট হয়ে আছে এবং সেখান থেকে তারা কিন্তু এখনো বের হতে পারছে না। সেই জায়গাটা কিন্তু এখন আমরা দেখছি যে এখন আর নেই। এখন মার্কেটে আমাদের যে কমিশন, তারা যেভাবে মার্কেটটা পরিচালিত করছে স্বচ্ছতার ভিত্তিতে এবং কোন রকম প্রেশার কাউকে দেওয়া হচ্ছে না, মার্কেট স্বাভাবিক গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এটি হলো মার্কেটের বিউটি। এবং আপনি দেখেন এখন মার্কেটের টপ 20-তে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে মেজরিটি কিন্তু আপনারা দেখা যাবে যে আপনার 20টার মধ্যে 14-15টা কোম্পানি কিন্তু ভালো মূল্যভিত্তি সম্পন্ন কোম্পানি এবং যারা একটু বড় পেটআপের কোম্পানি সেগুলোই কিন্তু আছে। আগে কিন্তু সেই চিত্র পরিলক্ষিত হইতো না। আগে আমরা দেখতাম যে যে শেয়ারগুলো জাঙ্ক শেয়ার, ফান্ডামেন্টালি স্ট্রং না, সেই শেয়ারগুলোই মুভ করতো। বিকজ আগে পরিবেশটা সেরকমই ছিল, মার্কেটটা ফ্লোর প্রাইসে আটকে ছিল এবং কিছু কিছু শেয়ার নিয়ে তখন কিন্তু এই লেনদেন গুলো হতো এবং যার ফলে মার্কেটের যে একটা মানে বিউটি বা সৌন্দর্য, ক্যাপিটাল মার্কেট যেটা বলতে যেটা বোঝায়, সেই সময়টা কিন্তু আমরা মানে তখন আবার লক্ষ্য করিনি এবং সেই বিষয়টাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো অপোজিট, মার্কেট ভালোভাবে আগাচ্ছে এবং মার্কেটে যদি তদারকিটা আরো সুন্দরভাবে করা যায়, আরেকটু যদি বাড়ানো যায়, যে কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা বা কোনো জাঙ্ক শেয়ার নিয়ে এখানে কোনো খেলাধুলা হচ্ছে কিনা সেটা যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে সেই যে কিছু কিছু শেয়ার নিয়ে এখনো যেটা চলছে সেটাও বন্ধ হয়ে যাবে এবং মার্কেটে যে ভালো মূল্যভিত্তির শেয়ার যেগুলো আছে সেগুলো নিয়ে আমার মনে হয় যে মার্কেট মানে ভালোর দিকে যাবে, সেটা আমি বিশ্বাস করি। আর এখন যে কারেকশনটা আমরা দেখতে পাচ্ছি এটার কিছুটা বিষয়ও এখানে আছে আমি বলবো। সামনে আমরা জানি যে 31শে জুলাই এখানে আপনার মুদ্রানীতি যেটা ঘোষণা করার কথা হতো, বিনিয়োগকারীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে কি হয়। যদিও আমরা পজিটিভ কিছু ইন্ডিকেশন কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি। আমরা দেখছি সঞ্চয়পত্রের যে সুদ হার সেটাও কিছুটা কমেছে এবং যে আপনার গভর্নমেন্টের যে ট্রেজারি বন্ড এই ইন্টারেস্ট যেটা রেট আমরা বলি সেখানেও কিন্তু কিছুটা আমরা জাস্ট কমই পরিলক্ষিত আমরা আমাদের হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আমরা ভাবতে পারি যে হয়তোবা মানে একটু সম্প্রসারণশীল মুদ্রানীতি হয়তো সরকার নিতে পারে। বাট ইনভেস্টর একটু দ্বিধাদ্বন্দ্ব আছে বলেই কিন্তু একটু মার্কেটে আমরা দেখছি যে একটু হালকা নেতিবাচক প্রভাব পড়েছে সূচকের ভিতরে এবং লেনদেনেও হালকা একটু নেতিবাচক প্রভাব পড়েছে বলে আমি মনে করি।
আচ্ছা, এক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞেস করি যে আসলে এখন পুঁজিবাজারে 400 কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে, আপনি ইতিমধ্যে বলেছেন যে 15 থেকে 20টি ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ারগুলো মুভ করছে। এক্ষেত্রে আপনার আসলে পরিমাপ কি হবে যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে কোয়ালিটি নিয়ে আপনি কি বলবেন, যে আসলে এখনের যে স্ক্রিপ্টগুলো ভালো কোয়ালিটি সম্পন্ন কি সবগুলো নেই, নাকি অধিকাংশ আসলে জাঙ্ক শেয়ার, কি বলবেন? না, অধিকাংশ জাঙ্ক শেয়ার আমি বলবো না। আসলে লাস্ট 15 বছরে যে সমস্ত আইপিও গুলো এসেছে, সবগুলো আইপিও কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে এসেছে, সেটা আমি বলবো না। এখানে আপনারা জানেন যে এখানে অনেক অনিয়ম, অনেক ফাঁক ফোকর কিন্তু এখানে উদ্ঘাটিত হয়েছে। অনেক মানে খারাপ কোম্পানি কিন্তু মার্কেটে চলে আসছে। তো এইটা কিন্তু মার্কেটের জন্য একটা আসলে হেডেক বা বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। তো আমি যেটা মনে করি যে মার্কেটে আপনার আইপিও, ভালো আইপিওর কোনো বিকল্প নাই। এবং যে কোনো সময় যে কোনো কিছুতে ক্যাপিটাল মার্কেট বলতে আমরা যেটা বুঝি, প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট, তো একটা কিন্তু আরেকটার পরিপূরক বা সম্পূরক। আপনি প্রাইমারি মার্কেট যদি ডেভেলপ না করেন, তাহলে কিন্তু সেকেন্ডারি মার্কেট তৈরি হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত 1 বছর ধরে একটি আইপিও কিন্তু মার্কেটে নাই। তো এটা কিন্তু আমাদের জন্য আসলে একটা, বলবো যে একটা ভালো সংবাদ না। জি। মার্কেটে যদি আপনি গতি ধরে রাখতে চান, আপনার যেমন ডিমান্ড সাইড তৈরি করতে হবে, হ্যাঁ, সাথে আপনার সাপ্লাই সাইডটাও কিন্তু রেডি রাখতে হবে। এবং আচ্ছা। আমি মনে করি যে এখনই সময় মার্কেটে ভালো কিছু ইস্যু আপনাকে দিতে হবে। সেটা সরকারি কোম্পানি হয় অথবা বহুজাতিক কোম্পানি হোক, অথবা আমাদের দেশে বাংলাদেশে কিন্তু এখন অনেক প্রাইভেট কোম্পানি আছে যাদের কিন্তু মানে কি বলে যে তাদের পেড আপ ক্যাপিটাল বল বা মূলধন বল, সেটাও কিন্তু পরিমাণও অনেক বেশি। জি। অনেক কোম্পানি আছে 1 বিলিয়ন বা 2 বিলিয়ন ডলারের কোম্পানি এখানে আছে, জি। যাদেরকে আমরা লিস্টেড করতে পারি। বাট সেই উদ্যোগটা কিন্তু আমাদের নিতে হবে। আর না হলে মার্কেটে যখন ডিমান্ড তৈরি হবে, এই সাপ্লাই সাইডটা যদি আমরা রেডি না রাখি, তাহলে কিন্তু মার্কেটে আবার ডিজাস্টারও আসতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো আমি মনে করি যে আমাদের মার্কেটের জন্য আইপিও অবশ্যই দরকার, এবং ভালো আইপিও। আর সেই আইপিওটা অবশ্যই দ্রুততার সাথে আমাদের করতে হবে। এখানে অনেক রকমের কিন্তু আপনার দীর্ঘসূত্রিতা আছে। দেখা যাচ্ছে যে একটা আইপিও প্রসেস হইতে হইতে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে 1 বছর বা তার বেশি সময় লেগে যায়। হুম। তো এই এত দীর্ঘসূত্রতা নিয়ে যদি কোনো কোম্পানি আইপিও তে আসে, যারা এখানকার মালিক যারা আছে, তাই না, ইস্যুয়ার, তারাও অনেক সময় হতাশ হয়ে যায় যে এত দীর্ঘ সময় নিয়ে আমি এখানে আইপিও যদি আমার তো কোম্পানিটা আমার এখন ফান্ড দরকার 2 মাস বা 3 মাসের মধ্যে, এটা যদি 1-1.5 বছর গড়িয়ে যায়, তাহলে তখন তো তার টাকার আর প্রয়োজন জি। হবে না, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বেসরকারি খাতের কোম্পানিগুলোকে নিয়ে বলেছেন, আপনি যেটা বললেন যে আসলে যদি আইপিওতে আসতে 1 বছর লেগে যায়, ফান্ড যদি দরকার হয় এখন, ব্যাংক থেকে তো সহজেই 1-2 মাসের মধ্যে ফান্ড নিয়ে নিতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, বেসরকারি খাতে অনেক ভালো ভালো কোম্পানি কেন পুঁজিবাজারে আসতে চায় না বলে আপনি মনে করেন? এটা আপনি একটা খুবই ভালো প্রশ্ন করেছেন। দেখেন, আমাদের মার্কেটে অবশ্যই কোম্পানি আছে, 400-র মতো কোম্পানি, কিন্তু ভালো কোম্পানি কয়টা আছে আপনি যখন এটা আহ, আত্মশিক কাজ দিয়ে যখন যাচাই করতে যাবেন, খুব বেশি কোম্পানি আপনি পাবেন না। হ্যাঁ, খুব আমার ধরো 100-র বেশি কোম্পানি এখানে, আমার ভালো কোম্পানি আমি মনে করি না যে এখানে আছে। তো এইটা কিন্তু আমাদের ব্যর্থতা। আমাদের মার্কেটকে গঠন করতে হলে, ভালো অবস্থায় নিতে হলে ভালো আইপিওর বিকল্প নাই। আর আইপিও তখনই আসবে, আইপিও নিয়ে আসবে কারা? হ্যাঁ, যারা এই কোম্পানিটা যারা রান করছে, যারা ইস্যুয়ার, তারা, তাই না? তো সেই ইস্যুয়াররা সুবিধা দেখবে। আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটে যারা মানি লিস্টেড হবে, তাদের জন্য আমরা কি ফেসিলিটিস দিয়েছি? বরঞ্চ এখানে আপনার জটিলতা বেশি। প্রথমে আইপিও প্রসেসটা অনেক আপনার দীর্ঘ হয়ে যায়। দ্বিতীয়ত হলো যে এখানে যে প্রণোদনা বা ইনসেনটিভের বিষয়টা কিন্তু আপনার আশেপাশের দেশগুলোর তুলনায় আমাদের দেশে কিন্তু সেটা কিন্তু অপ্রতুল। জি। এখানটা আমাদের কাজ করতে হবে। প্লাস এখানে নিয়ম কানুনের মানে অনেক 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 ফর্দ এখানে আছে। এত জটিল প্রক্রিয়া শেষ করে দেখা যাচ্ছে যে অনেক ইস্যুয়ারই এখানে ইন্টারেস্টেড হয় না যে আমি কেন এত জবাব ভিতরে কেন যাব। জি। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, আমি স্পেশালি বলবো স্টক এক্সচেঞ্জ, এটা তারা আমাদের প্রাইমারি রেগুলেটর, এবং তারাই কিন্তু আইপিও গুলো তারা বাছাই করবে। এবং তাদের ক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করা উচিত যে ইস্যুয়ারকে আমরা কত সহজ ফ্লেক্সিবল করে দিতে পারি। ভালো কোম্পানি আনার ক্ষেত্রে তাদেরকে যত হ্যাসেল কম দেওয়া যায়, প্লাস হলো বিসেক, তারাও যদি আর একটু লিবারেল হয় এবং সময়টা যদি কম নেয়, বিভিন্ন রকম জটিলতা তারা যদি কমিয়ে নিয়ে আসে, এবং প্রণোদনা মানে সুযোগ সুবিধা যদি ইস্যুয়ার কোম্পানিকে দেওয়া হয়, স্পেশালি যেটা প্রাইসিং এর ক্ষেত্রে আমি বলবো, কিছু তো ফিক্সড প্রাইসে আসবেই। আর আপনি যদি ভালো কোম্পানিকে আনতে চান, তাদেরকে আপনি অবশ্যই তাদেরকে ভালো মূল্য আপনাকে দিতে হবে। এটা জি। উইন উইন সিচুয়েশন।
এখানে যারা ইনভেস্ট করবে তাদেরকে যেন আপনি বেনিফিট দেবেন, আর যারা এখানটায় যারা লিস্টেড হচ্ছে, যারা এখান থেকে ফান্ড তুলবে, তারাও যেন একটা ভালো ফান্ড তুলতে পারে। তারা একটা কোম্পানিকে নিয়ে আসছে, এত বছর ধরে তারা লালন করেছে, সেই কোম্পানিকে তারা মার্কেটে লিস্টেড করাতে চাচ্ছে, তাদেরকেও তো সেই মানে প্রপার প্রাইসটা জি দিতে হবে। জি এবং সেই পলিসিটা আমার মনে হয় যে এটা যদিও আমি শুনেছি কাজ চলছে, বাট এইটা খুব দ্রুততার সাথে করা উচিত। তাহলেই কিন্তু আমি মনে করি যে ভালো কোম্পানিগুলো এখানে আসতে উৎসাহী হবে বলে মনে করি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন। এই সপ্তাহের 3 কার্যদিবস চলে গিয়েছে, 2 কার্যদিবস বাকি রয়েছে। কেমন যেতে পারে বাকি সপ্তাহগুলো? এবং আপনি যে 18 আগস্ট বিএসইসি দায়িত্ব পালন করে শুরু করেছিল, 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, তাহলে এই পর্যন্ত কি আমরা পুঁজিবাজারে আপট্রেন্ড দেখতে পাবো? না দেখেন, এটা আসলে একটা আপেক্ষিক প্রশ্ন আপনি করেছেন। তো সামনে কিন্তু আমরা আশার বাণী অনেকভাবেই মানে আমাদের সামনে আসতে পারে। আপনি জানেন যে আমরা শুনেছি যে সামনে নির্বাচনের তারিখ হয়তো অতি শীঘ্রই ঘোষণা হয়ে যাবে। তো হুম, এটাও কিন্তু আসলে একটা নির্বাচিত সরকার যখন দেশে থাকে, তখন ক্যাপিটাল মার্কেট ধরেন যে লং টার্মের জন্য একটা মানে পলিসিতে নিয়ে আসা যায়। তো সেটা একটা বিষয় বিনিয়োগ করে, কিন্তু অনেকে এখনো হয়তো বা অনেকে সাইডলাইনে বসে আছেন, তারা দেখছেন যে কবে ইলেকশন ডেট হয়। হ্যাঁ, তো একটা নতুন সরকার আসবে, তাদের থেকেও কিন্তু একটা জি। প্রত্যাশা থাকে। তো সেটা তো আমরা সামনে দেখতে পাচ্ছি। তো আমি তো মনে করি যে আমাদের মার্কেট যে আগে যে একটা রাহু গ্রাসে আপনার গ্রাস যুক্ত ছিল, সেখান থেকে যে মার্কেটটা বেরিয়ে এসেছে, এবং মার্কেটের সামনে ভবিষ্যৎ আমি মনে করি যে অফুরান ভবিষ্যৎ সামনে কিন্তু বিরাজ করছে। এবং জি এই মার্কেটে অনেক বড় রকমের আপনি পরিবর্তন দেখতে পারবেন, সেটা আমি বিশ্বাস করি। জি এবং ইনভেস্টররা যদি মার্কেটে আস্তে আস্তে তারা যদি এখানে ইনভেস্ট করতে থাকে লং টার্ম প্ল্যান নিয়ে, এখান থেকে তারা ভালো রিটার্ন নিয়ে যেতে পারবে, সেটা আমি বিশ্বাস করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অনেক আশার বাণী শোনালেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইপিওর ক্ষেত্রে আসলে কিছুটা পরিবর্তন আনা দরকার, যেটি আপনি দেখিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাইলিং সিকিউরিটিজের চেয়ারম্যান জহিরুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।